আমরা একটা 2021-এই আমরা একটা ভোট করেছিলাম, সেখানে একটা ভোটার লিস্ট নিয়ে আমাদের একটা কমপ্লেন ছিল। সেই কমপ্লেনের এগেইনস্টে ওরা এতদিন কিন্তু ভোটার লিস্ট এই 2025-এ এসে, আরে 25শে সেপ্টেম্বর মাসে এসে ভোটার লিস্টের জন্য 3জন স্পেশাল অফিসার, 3জন স্পেশাল অফিসার 3জনকে মানে পয়সা দিতে হবে। ইএমপি তে যে পয়সাটা দেবে সেই পয়সাটা ইএমপি বিয়ার করবে এই 3জনই 25 আর 20,000 দিয়ে এটা মানে কারা কারা ভোট দিতে পারে, কারা কারা ইলেকশনে দাঁড়াতে পারবে তার একটা সিস্টেম তৈরি করবে। এরা এইটা জমা করবে কোর্টের কাছে জমা করবে 2025-এ 31 ডিসেম্বর, এবং 31 ডিসেম্বরই উনি অর্ডার দেবেন। 31শে জানুয়ারি 2026 এটা ইলেকট্রাল আমাদের যে নিজস্ব ওয়েবসাইট আছে সেখানে ইলেকট্রাল উনি কি করে উনি বলেন যে উনি বারবার বলছেন ইলেকশন করবে, ইলেকশন হয়নি, সিলেকশন হয়েছে, সিলেকশন করে ওনারা হয়েছে এবং এটা বেআইনি, সম্পূর্ণ বেআইনি। কারণ এটা নাকি অলরেডি সাবসিডি ম্যাটার ছিল, এই ম্যাটারটাকে ওরা করে নিয়ে যায়। কারণ আমার ভাই টাকা জমা দিচ্ছি আমি, মেম্বারশিপ করে দিচ্ছি আমি, কার্ড তৈরি করে দিচ্ছি আমি, লোক ঠিক করে দিচ্ছি আমি, কাকে কার্ডটা হ্যান্ড ওভার করবো, ভোট দিয়ে যাচ্ছে তারা, আমি প্রেসিডেন্ট হিসেবে মসনদে বসে যাচ্ছি। এটাই হয়েছে, এটা হচ্ছে পরিষ্কার হিসেব, আর কিছু নয়। এটা কোনো ফেয়ার ইলেকশনের মাধ্যমে এরা আসেনি। এরা এইভাবে বছরের পর বছর থাকবে বলে ঠিক করেছিল, কালের নিয়মে সরে যেতে হয়েছে, সরে যেতে হবে। আর আগেও বলেছি প্রেস ক্লাব ওদের এখন জায়গা, এই জায়গাটা আর ওদের নয়। আমাদের সর্বোচ্চ বডিটা জানেন তো, ইএমপি সর্বোচ্চ বডি জেনারেল বডি, এবং জেনারেল বডি যে ডিসিশনটা নেবে সেটা হচ্ছে সবচেয়ে বড় বাড়ি, এরপরে কোনো বাড়ি হয় না, কোর্টে গেলেও কোনো কাজ হবে না। সেই দিন উনি রেজিগনেশন আমরা চেয়েছিলাম, উনি রেজিগনেশন দিতে দেবেন না, তাল বাহানা করছেন। উনি এলিগেশন বলছেন, উনি নিজে বলেছেন একটা জায়গায় একটা বাইটে যে আমি পদত্যাগ করবো, আমাকে বুক করতে হবে। বুক করবে কি করে? আন্ডার টেবিলে পয়সা খেয়েছে, আবার বুক করবো কি করে? আমার কাছে প্রুফ আছে, আমি তো থানায় ডায়েরি করেছি কোন নিশ্চয় যে তুমি নিচের জায়গাটা দিলে কি করে, 50 লাখ টাকা এটা হ্যান্ড ওভার করলে কি করে, এইগুলো প্রুফ নয়। আর যারা আন্ডার টেবিলে নিচে এখানে বসে নেগোসিয়েশন করছে, আর প্রডিউসার সেকশনটা টোটাল ওর ফ্যামিলির লোক, টোটালি ফ্যামিলির লোককে বসিয়ে দিয়েছি। একবার ছেলেকে আনে, একবার বাবাকে নিয়ে আসে, একবার ছেলেকে নিয়ে আসে। একজন যারা আছেন তারা দেখবেন তারা কজন আসে। আচ্ছা, এর মধ্যে যে প্রডিউসার সেকশনের চেয়ারম্যান যিনি হয়েছেন, উনি প্রোডাকশনই করেনি, নেপালি ছবি প্রোডাকশন করে উনি ত্রিপুরা মানে আমাদের ইএমপি চেয়ারম্যান হয়েছেন। ওনার কাছ থেকে আপনি কি আশা করেন যে ত্রিপুরা মানে ওয়েস্ট বেঙ্গলের ফিল্ম ডেভেলপ হবে? উনি তো পথ চেয়েছেন, চেয়ার চেয়েছেন। আমরা তারই প্রতিবাদ। আজকে এখানে একজন ডিস্ট্রিবিউটার আছে যার নাম হচ্ছে সরোজ মুখার্জি, বারবার নাম হচ্ছে নকাই বাবু। ওর কি কাজ? ওর কোনো কাজ নেই। বারবার বলেছি, আমাকে যে কমিটি আছে এই কমিটি আমাকে রিকোয়েস্ট করে চলো আমরা নতুন ভাবেই করি। আমি যদি দুটো লোকের নাম বাদ দিয়েছিলাম, হ্যাঁ আমি তোমাদের সাথে আছি, ফিল্ম ইন্ডাস্ট্রির স্বার্থে আমি তোমাদের সাথে আছি। সাবজেক্ট পিয়া সেনগুপ্ত থাকবে না, আর নকাই বাবু থাকবে না। অর্থনৈতিক তছনছের প্রচুর ঘটনা আমাদের এগেইনস্টে আছে। এখানে এটাকে ব্যবসাখানা বানিয়ে নিয়েছে, এখান থেকে ব্যবসা করেন, ওনার সকালবেলা আসেন, বিকালবেলা চলে যাবেন। এটা হচ্ছে ওনাদের কাজ। আমাদের পাশে অফিস আছে, আমাদের নিজস্ব অফিস আছে, আমাদের এখানে আসার কোনো প্রয়োজন নেই। আমরা যখন মিটিং হবে তখন আর এখানে সারাদিন এখানে কি কাজ আছে?
এটাকে অভিযোগ বানিয়ে নিয়েছে নিজস্ব মানে প্রোডাক্ট বানিয়ে। এখন যেতে কষ্ট হচ্ছে, এতদিন ওনার ছিলেন এই যিনি চেয়ার সাথে যেন তেন প্রয়োজন নাটক, যে নাটকটা করেছে এই নাটকে আমি নিজে গেছি মেডিকেল কলেজে, গিয়ে দেখি হাঁটতে হাঁটতে চলছে, হাসাহাসি চলছে, ঠাট্টা চলছে। নাটকে এই নাটকের কোনো মানে আছে? এখান থেকে আবার এখানে উনি চলে এসছেন, সব জায়গা টাকা করে এখানে চলেছেন। কারণ আমাদেরও একটা ডায়েরি করতে হবে, ও তো ফার্স্ট ডায়েরি করবে। আমরাও গেছি থানাতে, কিন্তু তখনও আসেনি। উনি মেডিকেল কলেজ থেকে ডাইরেক্ট এখানে চলেছেন, এখানে 1 ঘন্টা 1.5 ঘন্টা থেকে 9টা 9:30 সময় উনি হাঁটতে হাঁটতে 3 তলায় উঠে গেলেন। উনি যদি অসুস্থই হতেন, আপনাদের ক্যামেরাতে আছে, আমার কাছেও ক্যামেরাতে আছে, ওরা দেখলাম উনি হাঁটতে হাঁটতে উঠে গেলেন। উনি নাটক না, এই নাটকের কোনো দরকার ছিল না। দাদা একটা হয়েছিল সেই সেই ভোটে তো সুযোগ ছিলেন না। তাদের সঙ্গে আপনার কথা হয়েছে যেমন বাকি যে আমি সবাইকে আমন্ত্রণ জানিয়েছি, শুনুন সবাই নিট এন্ড ক্লিন থাকতে চান, চুপচাপ থাকতে চান। সমর্থন আমাকে করেছে, প্রসেনজিৎ আমাকে কংগ্রেচুলেশন জানিয়েছে, দেব কংগ্রেচুলেশন জানিয়েছে, কালকে সৃজিত মুখার্জি আমাকে সুজিত মুখার্জি আমাদের কংগ্রেচুলেশন। সবাই, কিন্তু সামনে কেউ আসতে চাইছে না। আজকে আমি কিছুক্ষণ আগে আপনাদের বলেছিলাম এরপরে এরপরে আসবে সবাই, ফ্রেশ ইম্পাতে তারা আসবে। আসবে। তারা 5-10 বছর ধরে বিরক্ত হয়ে গিয়ে বরাবরই তারা ছেড়ে দিয়েছিল, সেদিনে আসেনি, এইবার তারা আসবে। আজকে আমি আপনি নিজেও তো ইসি মেম্বারের হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ। ছিলেন, আপনার সেই অবশ্যই, তা নাহলে আজকে আমি এখানে ওদের বিরুদ্ধে কথা বলবো কেন? আমি ইসিতে বসে দেখেছি নানা রকমের গল্পে। আমি যখনই প্রতিবাদ করতে গিয়েছি তখনই সাইড লাইন করে দেওয়ার চেষ্টা করা হয়েছে। আমি দীর্ঘদিন 1985 সাল থেকে আমি ইআইএমপিএ তে আমি এক্সিকিউটিভ সেকশনের চেয়ারম্যানও ছিলাম, কিন্তু আমি দেখেছি এদেরকে। আমি আর্থিক দুর্নীতি যারা করবেন তাদের সাথে জীবনেও চলবো না, আর সেই জন্যই সরে গেছি। দাদা একটা আমার প্রশ্ন আছে, বলো, তোমার প্রশ্নের উত্তর তো দিতেই হবে। দাদা সেইটা হচ্ছে যে আপনারা তো এতদিন ধরে দুর্নীতি অত্যন্ত বিরূপ, আজকে একটা সময় এসছে পালাবদলের, আপনারা পালাবদল করছেন, কিন্তু আপনাদের কমিটির মধ্যেও কিছু কিছু সদস্যের নামেও কিন্তু সেই দুর্নীতির অভিযোগ আসছে। ভিডিও বা ছবি আমরা দিচ্ছি সংবাদ মাধ্যমে, তাদের নাম উল্লেখ করে কিন্তু মন্তব্য সেকশনে আসছে। এই দিকটাও কি আপনারা বিবেচনা করবেন? হ্যাঁ, আমি একটা কথা এই ব্যাপারে বলি, এই খুব সংগত প্রশ্ন। মেম্বার আমাদের সকলে, কে কিভাবে কেমন আছে আমরা জানি না, আমরা কাকে কতখানি দায়িত্বের মধ্যে রাখছি এটা আপনাদের দেখতে হবে। তারা সাধারণ মেম্বার, তাদের কথা কতখানি আমরা রক্ষা করছি, তারা কতখানি আমার মেম্বারদের স্বার্থ বিঘ্নিত করছে, তাদেরকে প্রপার মসনদে বসাচ্ছে কিনা এটা আপনাদের দেখতে হবে। মেম্বার আমাদের সবাই, কারো বিরুদ্ধে ওইভাবে কোনো গ্রেভান্স আমরা দেব না, বলবো না, কিন্তু আমরা দায়িত্ব দিচ্ছি ফ্রেশ লোকগুলোকে কিনা সেটা আপনারা একবার দেখে নেন। ঢুকবে না, প্লিজ প্লিজ চলে যাবে। কিন্তু উনি ট্রান্সপারেন্ট বলেন না, উনি কেন চলে গেলেন আপনাদের একটু ব্যাখ্যা দিই, কারণ শুরুটা আমি বলেছিলাম। আমি ওনাকে জিজ্ঞেস করলাম 2-3টে পয়েন্ট, যে আজকের দিনে দাঁড়িয়ে আপনি যে চেয়ারে বসে আছেন, কালকের দিনে আপনি গভর্নমেন্টের হয়ে যাবেন আমাদের প্রতিনিধি হয়ে, আপনি কি এমন ভ্যালু নিয়েছিলেন যার জন্য গভর্নমেন্ট আপনাকে প্রথমেই প্রশ্ন করবে যে নতুন গভর্নমেন্ট এসছে, আপনি যেন নিজের ফেসবুকে গভর্নমেন্টের ওয়েলকাম করেছেন। উনি পরিষ্কার বললেন যে আমি আমার ব্যক্তিগত লাইফ নিয়ে, আমার ফেসবুক ইজ নট ব্যক্তিগত, ফেসবুক হচ্ছে একটা পাবলিক লাইফ। আপনি একটা চেয়ার ধরে বসে আছেন, আপনি কোথায় কি কি কালারের সঙ্গে বসেন কোনো অসুবিধা নেই, কিন্তু আপনি সেটা করেননি। এবং ওনাকে বললাম যে আপনি ঘরটাকে কুলসিত করেছেন, আপনি ব্যক্তিগতভাবে কিছু কুলসিত হয়েছে। এই চেয়ারটার জন্য আজকে ইন্টারিম একজন প্রেসিডেন্ট আনতে হচ্ছে, যে প্রেসিডেন্টের কাছে কোনো ক্ষমতা থাকবে না শুধুমাত্র নির্বাচন করা অব্দি। শুধু সেইটার জন্য উনি বললেন যে কি করণে না, ধরুন আমি নিজে বলছি রানা মুখার্জি এখানে এসে যখন একটা সিনেমার নাম লিখিয়েছিলাম, তখন ওনার ঘরে এসে জিজ্ঞেস করলাম যে হ্যালো ম্যাডাম কেমন আছেন, হ্যাঁ বসুন আসেন, ভেরি গুড। আরে আমার ছেলে বলি, আচ্ছা ভালো করে বলি, আচ্ছা তাহলে সিনেমাটা অভিনয় শুরু করুন, শুরু করলাম। তারপরে রুদ্রনীলের নাম রুদ্র কাজ করবে, তার কাছে না ঋত্বিক, চলুন ঋত্বিক। 85 লক্ষ টাকা সিনেমাকে ড্যাম ব্যাট অবস্থা। কিন্তু ঘটনাটা হচ্ছে যে উনি এই ঘরে বসে ওনার যে জেসিসি কমিটিটা শ্যামলদা বলছেন, কমিটির মেম্বারকে প্রিয়া সেনগুপ্ত, বনি সেনগুপ্ত, বাবা অনুপ্রিয় সেনগুপ্ত, তিনজন তো একই ফ্যামিলির হয়ে বসে আছে। এই কোশ্চেনটা যখন ওনাকে করা হলো, হ্যাঁ সমীরণ দাস দাদা,
উনি এই কথাগুলো সহ্য করতে পারছেন না। উনি বলছেন আমরা শুধু আপনার কিন্তু এডুকেশন না, আপনি হচ্ছেন বাজার সমিতির সেক্রেটারি। প্রত্যেকটা বাজার সমিতির সেক্রেটারি নিজের সাথে আলাদা দোকান থাকে, তাহলে কথা বলা যায়? আপনি ঘরে বসে আপনার নিজের ডিস্ট্রিবিউশন ডিল করছেন। ইন্দ্রনীল রয়, নিচে দেখবেন ইন্দ্রনীল রয় পিয়ার আছে, সেই পিয়ারটাকে ভালো করে সবাই ছিলেন কে পিয়ার। উনি যে ডিস্ট্রিবিউশন করেন তার পিয়ারটা ইন্দ্রনীল রয় করে, আর ইন্দ্রনীল রয় আমার ইম্পার পিয়ার। ইম্পার পিয়ার ইন্দ্রনীল রয়, আর উনি যে সিনেমা ডিস্ট্রিবিউট করেন তার পিয়ার ইন্দ্রনীল রয়। আর সেই পিয়ার দখলে ইন্দ্রনীল রয় টাকা নিয়ে কাজ করে না, তার অনুমান এবং প্রমাণ আমাদের কাছে মিডিয়ার কাছে যদি আপনারা চান, অলরেডি সেই প্রডিউসার দিয়ে রেখেছে, বাবার কাছে রাখা আছে। কিভাবে উনি একের পর এক কাজ করেছেন এবং যে টাকাগুলো এখান থেকে উনি কালেকশন করেন ডিস্ট্রিবিউটার, উনি সেই টাকাটা এই নিচের যে অফিসটা প্রত্যেককে দিয়ে দেন এবং তারাই ওই অফিসের লোকের কাজগুলো করে, কারণ ওনার কোনো আলাদা অফিস নেই। উনি মিডিয়ায় বলছে যে আমার নামে বলা হচ্ছে, আমার নামটা নিয়েছে বলে আজকে আমি ব্রাঞ্চে টাকাটা এলাম। উনি বলছেন যে রতন শাহর একটা অফিস আছে, স্যারের একটা আলাদা অফিস আছে, স্যার নিজে একটা এক্সিবিটার, স্যার নিজে একটা ডিস্ট্রিবিউটার, স্যার নিজে কাজ করেন, তার অফিসে আলোচনাটা হবে। স্যার ইম্পাজের বসে কোনোদিন স্যার বলবেন না যে আপনি মিস্টার এবিসি আপনি আমার সঙ্গে কাজ করুন। এই পুরো জলটা এখানে ঘুরিয়েছে। উনি বারবার করে আপনাদেরকে দেখাতে পেরেছেন কি যে আজকের দিনে স্ক্রিনিং কমিটির জন্য অনেক বিশ্বাস মেবি উনি যখন ছিলেন, কোনো মেয়ে কোনো কাগজ খালি হাও হাও করে চিৎকার করে হাও হাও করে বলে পুরো জিনিস থেকে জলে ঘুরে দিয়ে আজকের দিন দাঁড়িয়ে স্যারকে আমাদের ইনক্রিম রাখার একটাই উদ্দেশ্য, সামনের দিনে ওনাকে বললাম আপনি পদত্যাগ একটা নির্বাচন দিন। আপনি যদি ভবিষ্যতের জন্য এত কাজ করে থাকেন, আপনি নির্বাচন দিন একটা, then you will come to know কে ভালো কাজ করে কি করেছে। উনি আমাদের পাইরেসির জন্য, আমি বারবার বলেছিলাম যে আপনি আমাদের পাইরেসি রোখার জন্য একবার কি লালবাজারে হেঁটে গিয়েছেন? এই আপনাদের কমিটির লোকগুলোকে গিয়ে উনি যতবার গেছেন, একবার কি দুবার, কতবারই শরৎবাবুর সঙ্গে উনি যতবার এখানে মিটিং থেকে যতবার শরৎবাবু এখানে এসেছে, কোনো অফিসিয়াল মিটিং এর জন্য কোনো অফিসিয়াল মেল কিংবা দেখে যায়নি, উনি দেখাতে পারেনি। এই গোষ্ঠীগুলো উনি সেদিন মিটিং এ নেননি। উনি রেখে চলে যাচ্ছেন যে আমাকে ফেডারেশন নিয়ে কথা বলবেন না। আপনি প্রতিনিয়ত ফেডারেশন করেছেন, এখানে 100 টাকা করে পার টিকিটের পিছনে টাকা নেওয়া হয়। আপনি ফিল্ম ফেস্টিভ্যালের জন্য যে অ্যাপ্লাই করবেন এখানে আপনার টিকিটের জন্য, ফিল্ম ফেস্টিভ্যালের জন্য এখানে কাগজগুলো আছে, ওনাকে মেল করতে হয়। আই সেন্ড আ মেল অ্যাজ এ প্রডিউসার, আমি যখন মেল করলাম দুটো টিকিটের জন্য, উনি বললেন যে পার 100 টাকা করে ফর ওয়াট, বলছে আমাদের এখানে পার টিকিট ওখান থেকে আনা নেওয়ার জন্য 100 টাকা করে দিতে হয়, তার জন্য আমাদের এখানে 70 টিকিট 80 টিকিট বা 8-10 টাকার একটা খেলা উনি পকেটে দিচ্ছেন। এটা আমি পিয়াজিকে কমপ্লেন করেছিলাম, উনি বলছেন এটুকু হতে পারে। লাস্ট কি বলেছিলেন দেবো আপনাদেরকে, 2022-এ এইখানে বসে আমি বলেছিলাম যে 2022-এ ফেডারেশনকে আপনি চিঠি পাঠিয়েছেন, 2022-এ নভেম্বরে সেই চিঠিতে আপনি পাঠিয়েছেন 33% ইনক্রিমেন্ট, যে ইনক্রিমেন্ট লেটারটা এখন ফেডারেশনের পাচ্ছে, নো ইস্যু। সেই চিঠিতে কখনো উনি লেখেননি যে এই ইনক্রিমেন্ট যে আমরা ওয়েজেস করলাম, সেই ইনক্রিমেন্টটা ফর নেক্সট ইমিডিয়েট এফেক্ট, বাট যেগুলো ফ্লোরে আছে এখনো ফুল বা ফ্লোরে আছে সেগুলো হিট করবে না। আমি শুটিং করছি ডে 2, আমার 14 দিনের শুটিং, ডে থেকে সিনেমার ওই ইনক্রিমেন্টটা নিয়ে আমার কাছে প্রোডাকশন ম্যানেজার দেখানো যে আপনাকে কাজ থেকে বাজেট বানাতে, আমার 67,000 রুপিস আমার এক্সট্রা লাগলো বানানোর জন্য। এবার প্রিয়া দিয়ে লেখাটা দেখেননি আপনি যে দিস ইনক্রিমেন্ট লেটার, দিস ইনক্রিমেন্ট ওয়েজেস উইল হিট নেক্সট যারা কাজ করবেন, এখন যারা ফ্লোরে চলছে। এটা এই লেখাটা দেখে তিনি সরকার বলেছেন লিখবি না, ইমিডিয়েট এফেক্ট লিখে দে, তুমি লিখে দিয়েছেন উনি। আর ম্যানেজিং সেক্রেটারি, এই লাস্ট সেক্রেটারি কে, এই সেক্রেটারি 6 বছর ধরে এখানে এক্সট্রা কাজ করছে, 60 বছর হয়ে গেছে, প্রতি বছর মানে কন্ট্রিবিউশন দিয়ে যাচ্ছে। একটা 25-26 বছরের ছেলে যে কোম্পানি সেক্রেটারি পাস করেছে, তার স্যালারি হলে যত সুবিধা হয় কিছু নেই। সো এইগুলো জানিয়ে রাখলাম, এই কথাগুলো উনি বলছেন না, গোল 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 ঘোরাচ্ছেন। থ্যাংক ইউ সো মাচ। অ্যাসোসিয়েট সেকশনটা হচ্ছে পোস্টার দেয় যারা এই ধরনের দিয়ে, আর 3টা সেকশনের কথা আপনাদের উল্লেখ না করলেও চলবে, আপনারা বুঝতেই পারছেন। যদি স্ক্রিনিং কমিটি তৈরি করতেই হয়, তাহলে কেন প্রডিউসার সেকশনের চেয়ারম্যান এবং এক্সিবিটর সেকশনের চেয়ারম্যান জয়েন্টলি সেটা করবেন না? রাইটার্স বিল্ডিং এ থেকে যে নবান্ন থেকে যেটা পাঠিয়েছিলেন, সেখানে কোথাও উল্লেখ ছিল না যে রিআইপি এর প্রেসিডেন্ট স্ক্রিনিং কমিটির সভাপতি হবে, বা সেখানে ফেডারেশনের কোনো উল্লেখই নেই। অথচ আমরা দেখতে পেলাম ইম্পাতে বসে রিআইপি এর সভাপতি এবং ফেডারেশন সভাপতি নিজেরা নির্ধারিত করছেন কাকে কবে ডেট দেবে, এবং এদিক ওদিক থেকে শুনতেও পেয়েছি ভালো ডেট দেওয়ার জন্য কিছু উপঢৌকন নেওয়ার কথাও। বলবেন না
অবশ্যই। এবং তার কিছু প্রমাণ হোয়াটসঅ্যাপে ঘুরে বেড়াচ্ছে, ফেসবুকে ঘুরে বেড়াচ্ছে, নতুন করে আর বলার অপেক্ষা রাখে না। কারণ ইআইপিএর প্রেসিডেন্ট হচ্ছে টপ চেয়ার। যদি কোন রকম ভাবে এক্সিকিউটিভ সেকশন এবং প্রডিউসার সেকশনের কোন রকম সন্ধান হয় এই ব্যাপারে, তখন টপ চেয়ার সামলাবেন। কিন্তু টপ চেয়ারে যদি ক্ষমতার অধিকারী হয়ে বসে থাকেন, তাহলে সামলাবেন কে? মুখ্যমন্ত্রী? এটা ভাবা উচিত ছিল। অনর্থ উনি ভগবান বানিয়ে দিবেন, এখন ভগবানের ছায়া না পেয়ে এখন অন্যদেরকে ধরার পেছনে দৌড়দৌড়ি করে বেড়াচ্ছেন, এটা পরিষ্কার আমরা দেখতে পাচ্ছি। সম্প্রতি মুম্বাইতে একটা কাজের জন্য গিয়েছিলাম, সেখানে গিয়ে ওদেরকে বলেছিলাম যে আপনারা কেন কলকাতায় কাজ করেন না? কলকাতায় প্রচুর মুম্বাইয়ের ছবি আসতো, একটা হাওড়া ব্রিজ, একটা ভিক্টোরিয়া মেমোরিয়াল, একটা দক্ষিণেশ্বরের চূড়া, তাদের কিন্তু স্টাবলিশ হয়ে যায় কলকাতায়। 3টে সরকারি স্টাবলিশ হয় কলকাতায় এসে গিয়েছি। কিন্তু ওরা আমাকে বললেন, দাদা আমরা ভয় পাই। কিসের ভয়? শুটিং এ গিয়ে নতুন করে কি ফরমান জানতে হবে সেইটার ভয়। আপনারা নিশ্চয়ই জানেন, দার্জিলিং থেকে অনুরাগ বসু, বাঙালি পরিচালক, উনি পরিচালক, 3 দিন কাজ করে ফিরে চলে গিয়েছিলেন, তার শিডিউল ছিল 16 দিনের। এর হচ্ছে আমাদের ইন্ডাস্ট্রির ব্যবস্থা। আর সেই ইন্ডাস্ট্রি বসে ইয়ারিং দিয়ে, যে ইয়ারিংকে সর্ব বিষয়ে দৌড়তে পারত, তারা না দৌড়িয়ে রাজনৈতিক নেতাদের হাত ধরে নিজেরা খেয়ে ইম্পার্টেন্টে নষ্ট করেছেন। বিপ্লব চ্যাটার্জিকে একসময় ব্যান করা হয়েছিল, আমি তো কমিটির মেম্বার। সেখানে কিন্তু ইআইকে পরিষ্কার ভাবে দায়িত্ব নিয়ে বিপ্লবদার সঙ্গে এখনো দেখা হয় আমার, বিপ্লবদাকে রিলিজ করে দিয়েছিল। আর অনির্বাণ, ঋদ্ধি, এরা দিনের পর দিন, শ্রীলেখা, এরা দিনের পর দিন কাজ না করে বসে আছে। এরা প্রত্যেকেই গুণী অভিনেতা অভিনেত্রী, এরা কাজ পাচ্ছে না, কারণ এদের দিকে একটা সেন দৃষ্টি তাকিয়ে ছিল এতদিন ধরে। সমস্ত কিছু নিরসন করার জন্য আমরা আজকে ইআইপিকে ঢেলে সাজাতে চাইছি, নতুন করে সাজাতে চাইছি। আপনাদের কাছে পরিষ্কার আবেদন রইল, কখনো কোনো সময় যদি গঠনমূলক কোনো বাধার জন্য আপনাদের প্রয়োজন হয়, আপনারা ইআইপিকে স্ট্রেট চলে আসবেন রতনদার কাছে এবং আপনারা আপনাদের মতামত জানিয়ে। আমাদের মেম্বাররা যে মেম্বারশিপ নিয়ে ওর চিন্তা চাকরি করে যেতে দিন, মেম্বাররা ডিফল্টার নন মেম্বার নয়। ডিফল্টার কেন? বিরক্ত হয়ে, তারা বিরক্ত হয়ে 5 বছর ধরে 3 বছর ধরে অনেকেই মেম্বারশিপ দেয়নি। কি হবে মেম্বারশিপ দিয়ে? সে তো আমি প্রডিউসার হিসেবে কাজ করি, আমি ইন্ডাস্ট্রিতে টালিগঞ্জে মাছ দিলে তো ইম্পার ছুটবে না, দৌড়বে না, সে তো বিকেল বেলা চমপুরি সিঙ্গারাতে বসে থাকবে। তার জন্যই তারা ডিফল্টার হয়েছিল। আমরা সেদিন স্ট্রেট ডিক্লেয়ার করেছি, যারা যতদিনের মেম্বারশিপ বাকি আছে আসুন, রতনদার সাথে বসুন, আমরা একটা কনসিডার করে দেবো, দিয়ে আপনার মেম্বারশিপ আর্টিকুলেট করে দেবো। আমরা প্রতিবদ্ধ, আগামী 3 মাসের মধ্যে আপনার নতুন করে নির্বাচন করব। সেপ্টেম্বর আমাদের ইউজুয়াল শিডিউল, জুন জুলাই আগস্ট টাইম দেব, সমস্ত বোগাস মেম্বারদের সরিয়ে দিয়ে যারা অরিজিনাল মেম্বার তাদেরকে নিয়ে এসে আমরা মেম্বারশিপ দিয়ে নতুন করে নির্বাচন করে ইম্পাকে দারুণ ভাবে উন্নত রাস্তায় নিয়ে যাব এবং টালিগঞ্জে যারা সুস্থভাবে কাজ করতে পারেন সকলে, সেই ব্যবস্থা নিশ্চয়ই করা হবে। সেই বিষয়ে আপনাদের কিন্তু ওয়াকিবহাল করা হয়েছে। এই ঘটনা চলছে বিগত 5 বছর ধরে। 5 বছর ধরে ইম্পাকে কুক্ষিগত করা, অর্থনৈতিক দুর্নীতি করা, দিনের পর দিন আমরা প্রতিবাদ করা সত্ত্বেও নানা রকম অছিলায়, নানা রকম কারো মদতে, আমি আর নাম উল্লেখ করছি না, আপনারা ভুলে নেই, তাদের মদতে ইলেকশনের নাম করে সমস্ত রকমের অনৈতিক কাজ করার যে কমিটি কাজ করে বসেছিল তাদেরকে সরিয়ে দেওয়ার বিষয় হয়েছিল। আপনারা কখনো মনে করবেন না সরকার বদলের সাথে এই কোনো সম্পর্ক আছে, নেই। কিন্তু এর সাথে একটাই সম্পর্ক আছে, যে বর্তমানে মুখ্যমন্ত্রী যে জিরো টলারেন্সের কথা বলেছেন দুর্নীতি প্রশ্নে, সেই জিরো টলারেন্সের সাথে আমাদের মতবাদের একটা লক্ষ্য আছে। আমরাও সেইটাকে ছিল টলারেন্স ভেবে নিয়েই আজকে নির্বাচন প্রবেশ করার কথা ভেবেছি। তাই কি ছিল টলারেন্স? অর্থনৈতিক দুর্নীতি দিনের পর দিন কথা যে কেসগুলো করা হচ্ছে তাদের কোনো রকম অসুবিধা নেই, কারণ ফান্ড লক্ষ লক্ষ টাকা ইনকাম থেকে বেঁচে যাচ্ছে, তাদের দুর্নীতির
তারা দিনের পর দিন কেস করে রেখেছে যাতে করে নতুন কোনো কেউ এসে গলিতে না বসতে পারে। আমি আমার নিজের কথা একটু সুন্দর করে একটা বিষয়ে বলতে পারি। এতে কমিটিতে আমি ছিলাম আজ থেকে 4 বছর আগে। হঠাৎ করে একদিন জানতে পারলাম যে আমি এফএ কমিটিতে নেই, কারণ আমি বলেছিলাম প্রত্যেক সপ্তাহে এফএ কমিটির মিটিং এ যেন ক্যাশ এবং চেকের যা খরচ রয়েছে গত সপ্তাহে তার হিসেবটা দেওয়া হয়, সেটা ওনাদের পছন্দ হয়। কারণ ওনারা যে এই প্রতিষ্ঠান করবেন সেটা তো ধরা পড়ে যাবে, সেই জন্যই পছন্দ হয়। আমাদের একটা ক্লাব ছিল, খুব বেশি দূরত্ব নয়, 200 মিটারের মধ্যে সেই ক্লাবটা। সেই ক্লাবটা আমরা হ্যান্ড ওভার করবো কি করেছিলাম, কিন্তু তাদের সাথে একটা আমাদের কথাবার্তা চলছে। সেই কথা হঠাৎ করে জানতে পারলাম যে আমরা ক্লাবটাকে হ্যান্ড ওভার করে দিয়েছি, এবং এটা ভাবতে খুব একটা অসুবিধা নেই। তার জন্য যে আন্ডারগ্রাউন্ড ডেলিভারিটা হয়েছে সেটা এদের পকেটেই গিয়েছে। এই অঞ্চলে নিজের ঘর, আমাদের নিজস্ব ঘর ভাড়া দেওয়া হচ্ছে, কেউ কিছু জানে না ভাড়া চলছে বাকি। নিজেদের ইলেকশন হতো, নিজেদের খেয়াল করতো, সন্ধ্যেবেলা পুরি চপ খাওয়া আর কিছু তাদের কাজ নেই। আজকে একটা গুরুর দায়িত্ব আমাকে দেওয়া হয়েছে, আমি বুঝতে পারছি না কাজের উপর আমি চাই ফিল্ম ইন্ডাস্ট্রির উন্নতি হোক। আমি অতি ছাড়াও কিন্তু আমি কাজ করে দিই ইন্ডাস্ট্রি কিন্তু, আপনারা জানেন কিনা জানি না। এখন সার্টিফিকেট নিয়েছিলাম আমার দৌড়ে ফিল্ম ইন্ডাস্ট্রিতে আমাদের যারা এগ্রিকালচার সেকশন সেখানে আমার নেতৃত্বে আমি সার্টিফিকেট নিয়েছিলাম। দ্বিতীয় হচ্ছে ডাইরেক্ট ইনডাইরেক্ট আমরা বেনিফিট পাইনি, এগ্রিকালচার সেকশন বেনিফিট পাইনি, কিন্তু প্রডিউসার এবং ডিস্ট্রিবিউটর একটা বিরাট কিন্তু বেনিফিট নিয়েছি। আমি এর থাকা না থাকা সত্ত্বেও লড়াই করেছি, বাইরে আমার অফিস থেকে লড়াই করেছি, আমি ইউএফও এবং টিভির সাথে লড়াই করে আজকে ডিজিটাল কার্ড 300 টাকা করেছি। এই 300 টাকাটা কিন্তু বেনিফিটটা পাচ্ছেন এবং ডিস্ট্রিবিউটর। এর জন্য কিন্তু কেউ আমি যখনই এই ডিজিটাল নিয়ে প্রশ্ন করতাম, উত্তর দিতাম, এখানে মিটিং করতাম, সব বাড়িয়ে দিত, না না এটা আমাকে ব্যাপার না। কারণ এরা সবই দালাল ছিল যে ডিজিটাল চার্জ যদি কমে যায় তাহলে ইউকে এবং কিউবে বারবার তো বাড়বে। ওরা ওদেরকে লাগিয়ে দিয়েছে কোনো অবস্থায় ডিজিটাল চার্জ যেন না বাড়ে। এখানে ইউকোর একজন মানে আমাদের ইস্টার্ন ইন্ডিয়া কলকাতায় দেখেন এখানে আছেন উনি, উনাকে বারবার রিকোয়েস্ট করার পরে উনি আমাকে সহযোগিতা করে দেন এবং ওনাকেও থ্রেট করা হয়েছে তুমি ডিজিটাল চার্জ কমাবে না, কিন্তু ও অনেক কষ্ট করে দেখলো যে আজকে যদি ও না করি। কারণ আমি আজকে মেশিন নিয়ে এসেছিলাম কে ছাড়া এর আগে এনেছিলাম আরেকটা কোম্পানি 50টা মেশিন আমার টেবিলে আমার হলে রেখে দিয়েছিলাম যে আমি মেশিন ছুঁড়ে ফেলে দেবো, আমি 300 টাকা করে ডিস্ট্রিবিউটারকে বাঁচাবো, প্রডিউসারকে বাঁচাবো। পরবর্তীকালে কে ছাড়া নিয়ে এলাম, কে ছাড়া আমি দেখলো যে এখানকার যারা ইউকো যারা দেখছেন উনি দেখেন যে এখানে কে ছাড়া ঢুকে যাবে, উনি আমাকে আমাকে কমাতে বাধ্য হলেন এবং কমে কর্মকর্তাদের সাথে মিলে আমাকে আমাদের 300 টাকা রেট করিয়ে দিয়েছে এবং তার বেনিফিট কিন্তু আপনারা পেয়েছেন। তাহলে ইএনপিটা কিসের জন্য? ইএনপিটা আমাদের সবার জন্য। আরেকটা কথা করে বলবো যে ইন্ডাস্ট্রিতে এক এক করে সিনেমা বন্ধ হয়ে যাচ্ছে। আপনারা যারা প্রডিউসার যারা তারা প্রত্যেকেই জানেন সিনেমা কিনে স্টুডিওতে ছবি হচ্ছে, ছবিটা চালাবে চেষ্টা করবো যে ইলেকশন ডিক্লেয়ার। আমি অবস্থায় সভাপতি হিসাবে আছি এখন। আমরা চাই আমাকে সর্বসম্মতিক্রমে আমি ইনচার্জটা যখন পাবো তখন আমি এখন আমরা অস্থায়ী আছি, অস্থায়ী অবস্থায় আমাদের কাজ করতে হচ্ছে। এখন আমাদের অনেক কিছু আছে, যাওয়ার সময় আমরা সেদিন নাটক শুনে দেখেছেন। এই নাটকের পরে উনি আবার ব্যাক করে এসেছেন রাত 8টার সময়, 1 ঘন্টা ওনারা এখানে ছিলেন, কাগজপত্র সব সরিয়ে নিয়ে চলে গেছে, যা যা ডকুমেন্টস সব নিয়ে চলে গেছে, লক এন্ড কি করে সব চলে গেছে। আমরা এখন কিন্তু আজকে সবচেয়ে দুঃখের ব্যাপার
যে এই যে আমাদের যে পেজ সেক্রেটারি যারা তাদের পেমেন্ট নেই, তাদের জিনিসটা আমরা এখন আইনগতভাবে আমাদের সময় আমাদের আইনগতভাবে আমাদের যা করণীয় আমাদের আমাদের লয়ারদের সাথে দেখা করে আমাদের হবে, কারণ আমরা সব ব্লক এন্ট্রি করে বাড়ি নিয়েছি, এখনো চাবি পাচ্ছি না, এই লেখা কেউ নেই, আমরা পেয়েছি দেখছি ফোন আমি বারবার মেসেজ করছি সেক্রেটারিকে আসার সেক্রেটারি কোনো জবাব দিচ্ছি, আর সেক্রেটারি ওদের সাথে মিলে আছে 6 বছর উনি একসাথে অনেক ফেসিলিটি পেয়েছেন, নানা রকম সুযোগ সুবিধা পেয়েছেন, যত থাকবে ওনার তত বেনিফিট কোর্টে পেশ করার থেকে আরম্ভ করে এভরিথিং ওনার নলেজ আছে। আর যারা আছেন আমাদের যারা কমিটিতে ছিল তাদের সে এতগুলো নলেজ ছিল না, উনি মিসগাইড করতেন। আমি আগের দিন আরেকটা মিটিং এসেছিলাম, আমার দীর্ঘদিন আমি জ্ঞানকে জানাচ্ছি, তার কারণ সরকার ঘাটি নানান রকমের মানে অস্বস্তিকর পরিস্থিতি আমি দেখেছি। আমার আসতে ইচ্ছা করতো না, যদিও আমি একজন সদস্য, কিন্তু কিছু মানুষ মিলে যখন চেষ্টা করছে, এই লিটিগেশন অনেকদিন হচ্ছে চেষ্টা করছে, এবং শ্যামল যেটা বললো সরকারি চেঞ্জের জন্য আমরা কিন্তু করছি না, আশা করছি নতুন সরকার আমাদের সমর্থন করবে, ন্যায্য অধিকার ফিরিয়ে দেবে। এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা অর্গানাইজেশন। যখন আমাদের ইন্ডাস্ট্রির কোনো টার্ন ওভার নেই, বাংলা ইন্ডাস্ট্রির অবস্থা অত্যন্ত খারাপ, টেলিভিশন সিরিয়াল ফিল্ম চলছে বলে কিছু লোক জীবিকা অর্জন করছে, খুবই খারাপ বাংলা ইন্ডাস্ট্রি। হল নেই, আমাদের আগেও 7.5টা থিয়েটার ছিল, এখন বন্ধ হয়েছে, মেরে কেড়ে 200 অনেক আপনার ভাবুন টার্ন ওভারটা আসবে। এই সব ব্যাপারে জ্ঞানকে একটা বিরাট ভূমিকা দিল এক সময়, সরকারের সঙ্গে আলোচনা করে পরিস্থিতি করা, নিজেদের মধ্যে সমন্বয় রক্ষা করা। এমনও সময় ছিল আমি দেখেছি যে কোন প্রডিউসার একেবারে পরপর করতে ছবি মার্কে একেবারে ডুবে গেছে, তখন এইটাই তো দরকার। আপনারা দেখুন ম্যাড্রাসের যে অ্যাপেক্স বডি আছে, মুম্বাইয়ের যে অ্যাপেক্স বডি রয়েছে, তাদের মধ্যে এরকম নেই, এরকম ঝগড়াঝাটি ব্যাপার নেই। ফলে এটা ঠিক করা হোক, এবং আমরা নতুন একজন সভাপতি সাহাকে আমরা সবাই সমর্থন করছি, এবং এখানে আমার সমর্থন রয়েছে। আপনারা ভালো থাকবেন, নতুন করে পুনরুজ্জীবিত হোক আমাদের ফিল্ম ইন্ডাস্ট্রি। ধন্যবাদ। যে রাজনীতি থেকে বিভাগ থাকে, কিন্তু আমাদের সৌভাগ্য যে আজ থেকে 6-9টা ক্লাস হয়, যে ইন্টারনেটটা হাই লেভেল কমিটি করে দেয় মহামান্য আদালত, এবং সিনিয়র অ্যাডভোকেট থাকবে যে কমিটিতে, যাদের ছিল আমাদের ছিল পার্টি কেসটা করেছিলাম। একটা কেসে ছিলাম আমি আর মিস্টার কৃষ্ণনারায়ণ এগেন্স্ট একমা, একটা ছিল রতন সাহা, আরো 5 জন ছিল। সে পরিপ্রেক্ষিতে 3 জনকে ওনারা অ্যাপয়েন্টমেন্ট করেন। তাদের কাজটা ছিল যে আমাদের দাবি বলতো এসে যে ভোটার লিস্টটা আছে সে ভোটার লিস্টটা সার্চ করবে, কারণ তারা বৈধ সার্চিং কমপ্লিট হয়ে যায়। এবং সেই অর্ডার আরেকটা অর্ডার ছিল 31 ডিসেম্বর 2025 প্রসেসিংটা পুরোপুরি কমপ্লিট করতে হবে, করে কলকাতা হাইকোর্টে জমা দিতে হবে, এবং কাদের কাদের নাম আছে এবং ওনারা বৈধ বা অবৈধ সম্পূর্ণ নামটা এরপর ওয়েবসাইটে তুলতে হবে, এরপর কমিটিকে দিতে হবে। 31 ডিসেম্বর পার হয়ে যায়, 1 তারিখ থেকে দেখে আবার ওরা বসে আছে, এখন কোর্টে সেই অর্ডারটা প্রভাব করেন। আমরা আজকে টিএমপির গঠন করি, আমি সভাপতি শিল্পীদের নিরাপত্তা নিয়ে আমাদের ফেডারেশনের সাথে যখন মিটিং হবে তখন ফেডারেশন কাম মাথার অবস্থায় আছে। এই অবস্থায় আমরা বলতে পারি, কারণ ওনাদের সাথে শিল্পীটা অ্যাকচুয়ালি ফেডারেশনের ব্যাপার, ওনাদের ইয়েতে আমরা ওনাদের সাথে যোগাযোগ করি, তখন আমরা
কিন্তু শিল্পীদের ব্যাপারে টোটালি কিন্তু ফেডারেশন নেই। এবং যদি প্রডিউসার যদি কোনো টাকা মেরে মানে বা দেয় না, তার কিন্তু বিচার আমরা ইয়ে যদি টেকনিশিয়ান কোনো টাকা দেয়নি, আর্টিস্টের কোনো টাকা দেয়নি, সেইগুলো কিন্তু আমরা আগে আমরা ধরেছি। আমি একটা মুভি বানিয়েছিলাম, মুভিটার নাম হচ্ছে বসুন্ধরাতে সৌমিত্র চ্যাটার্জি আমাদের উনি একটা 15,000 টাকা ছিল, আমার ইএমপিতে ক্লিক করে আমি সঙ্গে সঙ্গে 15,000 টাকা দিয়ে ইএমপিতে ক্লিক করে 15,000 টাকা দিয়ে আমি এই জিনিসটা আমার পুনরায় নিয়ে আসবো। গুড মর্নিং। সেই উদ্দেশ্যেই বাবা ছিলেন আমাদের প্রেসিডেন্টের হাতে আমার ধন্যবাদ বাবারা। আবার মৃত্যুঞ্জয় ভয় পুষ্পস্তবক দিয়ে আমাদের প্রেসিডেন্ট শ্রী রতন এদেরকে অনুরোধ করবো সবাই মিলে এই জয় ফিল্ম ইন্ডাস্ট্রির জয়, এই অভিষেক ফিল্ম ইন্ডাস্ট্রির বেটারমেন্টের জন্য, এই জয় দর্শকের জয়, সাধারণ মানুষের জয়। আমরা দাদা ঘুরে ঘুরে দাদা ঘুরে দেবী সরস্বতীর মূর্তি হাতে তুলে দিয়েছেন, তিনি জ্ঞানের প্রতি আমাদের প্রেসিডেন্টের হাতে জ্ঞানের প্রতি মা সরস্বতীর কি তুলে দেবেন বাবাই সে তো বাতাসা দেবী সে সেই দেবী সরস্বতী মূর্তি হাতে তুলে দিয়েছেন, যিনি জ্ঞানের প্রতি, যিনি শিক্ষার প্রতি, আমাদের এই ইন্ডাস্ট্রিতে যেন আবার পুনঃপ্রতিষ্ঠিত হয় সেই আলো, সেই উদ্দেশ্যে বাবা এসে আমাদের প্রেসিডেন্টের হাতে আমার মা সরস্বতী মূর্তি তুলে দেবেন। ধন্যবাদ।